এক্সারসাইজ বুঝলি তো, চিন্তা ব্যায়াম করা লাগবে। ব্যায়াম শরীর ঠিক রাখতে গেলে কি করতে, ব্যায়াম করতে হয়। ব্যায়াম ঠিক মতো না, শরীরের জন্য ভালো না, খাইতে তো ভালো লাগছে না। তারপরে এসতে হলো কি, যখন তুমি পড়াশোনার পরে শোয়ার আগে তোমার সামারি করতে হবে যে আমি আজকে সারাদিন কি পড়লাম, কটা সাবজেক্ট পড়লাম, সেটা সামারিটা করতে হবে। তারপরে লাস্ট এজটা হলো, এটা যেটা প্রবলেম হবে, যেটা এই জায়গায় সমস্যা, ওইটা আবার সলিউশনটা করতে হবে, সমাধান। এখন এই যে ধরো স্মার্ট, তারপর ড্রেস, এগুলোর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে এই জিনিসগুলোকে করতে গেলে তোমার মেইন হলো যে একটা কাজ আছে, সেটা হলো যে সেভার্স রুল। সেটা আছে সেভার্স রুল। সেভার্স রুলটা এখন পৃথিবী বিখ্যাত। আমরা, তোমরা আজকে সকাল 4টার সময় কে কেউ মানে ঘুম থেকে উঠতে, হাত তুলে দেখি। নাই, 5টার সময় কিছু আছে আর কি। তারপরে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম তাহলে সূর্যের আলো দেখো না, এবং এইটাই হলো বাস্তবতা। আরো বড় ক্লাসে গেলে আরো সূর্যের আলো কম দেখে, এরকম একটা অবস্থা। আমাদের সেভার্স থিওরিটা বলে যে প্রথম যে এস আছে এখানে, ওখানে এসটা হলো সাইলেন্ট। সাইলেন্ট মানে কি, নীরব। এখন নীরবটা কেন? তো ঘুম থেকে উঠে নিয়ম মাফিক কি করতে হয়, ঘুম থেকে উঠে তোমাকে মানে কুসুম কুসুম গরম জল খাওয়া দরকার। কেন এটা কুসুম কুসুম গরম জল খাওয়া লাগবে? এই জন্য যে আমাদের যে পেটটা, এটা হলো যে মনে করো যে আমরা যে চুল্লির উপর রান্না চড়াই দেয়, সেখানে কি কি থাকে, পানি দেওয়া থাকে, তারপরে ধরো চাল যদি দেওয়া থাকে, বা তারপরে কি হিট দেয়। তাহলে পেটটা কিন্তু ওখানেও আমরা কিন্তু ওখানে হিটের কাজ করে। আমাদের খাদ্য খাবার খাই, ওখানে পানি দিতে হয়, পানি খাই না, ওখানে জাল হচ্ছে, কিন্তু জাল হয়ে তারপরে তোমার এই ক্ষুদ্রান্ত গৃহযন্ত্র দিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছে। এই যে এই পরিপাক তন্ত্রটা ঠিক রাখতে গেলে তোমাকে সকালবেলা উঠে কুসুম কুসুম গরম জল খাওয়া দরকার। জানো আমাদের শরীরে যে হিট হয়, এগুলো গলার মধ্যে এনজাইমগুলো চলে আসে অনেক। এগুলো যখন তুমি গরম জল খাবে তখন আস্তে আস্তে ঢুকে যাবে। এটা আবার পরিপাক তন্ত্রের জন্য সুবিধা। এইটা সকালবেলা উঠে তারপরে কি করবে, তুমি যে ধর্মের হও, তুমি যদি মুসলিম হও তাহলে তুমি নামাজ পড়বে, তুমি যদি হিন্দু হও তাহলে তুমি প্রার্থনা করবে। তো প্রার্থনা করো বা যেটাই করো, এটা কি নয়েজি এনভায়রনমেন্ট হয় না সাইলেন্ট এনভায়রনমেন্ট হয়? সাইলেন্ট, ওই সাইলেন্টটা। ওই জন্যে মাদার তেরেসার নাম শুনেছ? মাদার তেরেসা কোথায় মানে কোথায় মানে লাস্ট কোথায় ছিলেন উনি? ওনার জীবনের বেশিরভাগ সময় উনি কোথায় কাটিয়েছেন? ভারতে কাটিয়েছেন, ভারত। ওনার একটা কথা আছে, যত বেশি নীরব তত বেশি প্রার্থনা, যত বেশি প্রার্থনা তত বেশি বিশ্বাস, যত বেশি বিশ্বাস তত বেশি ভালোবাসা, যত বেশি ভালোবাসা তত বেশি সেবা, যত বেশি সেবা তত বেশি পুজো। আর এটার ব্যাখ্যাটা কিরকম? যত বেশি নীরব হবে তত বেশি প্রার্থনা। প্রার্থনা কোথায় ভালো হবে? নীরব যখন থাকবে। আর যখন বেশি প্রার্থনা করবে তখন তোমার বিশ্বাস তৈরি হবে। কিসের প্রতি? সৃষ্টিকর্তার প্রতি। এই যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে আস্তে আস্তে ভালোবাসা তৈরি হবে। ভালোবাসা যখন তৈরি হবে তখন তুমি সেবা করতে পারো। ধরো আমরা এই বিষয়গুলো আমরা যদি মা বাবার দিকে তাকাই তাহলে কিন্তু পুরো পাবো আর কি। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা বাবা। মা বেশি ভালোবাসে, তাই না? তারপরে বাবা। মা কেন? মা ওই যে আমরা পাকস্থলীতে থাকি, তো পেট থেকে তার সময় দেয়, বেশি সময় দেয়। ওই যে বেশি সময় দেয়, ওই জন্য বেশি ভালোবাসা, বেশি সেবা দেয় তোমাকে।
প্রচন্ড ভালোবাসা ছাড়া ওই যে তুমি যে তোমার পায়খানা প্রস্তাব ধুতে পারতো না, দুর্দান্ত ভালোবাসার সাথে এটা সম্ভব হতো না। ওই যে সেবাটা দেয়, কি কারণে? প্রচন্ড ভালোবাসার কারণে। ওই সেবা থেকে তারপরে এই যে এখানে পূজা বলতে এখানে স্রষ্টাকে পাওয়া। তাহলে যে যে ধর্মের মানুষ, তাহলে তোমাকে প্রার্থনা করতে হবে, তাই কিনা? বড় প্রার্থনা। তোমরা যারা পরীক্ষার্থী আছে, কয়জন আজকে ফজরের নামাজ পড়তো? কয়জন আসলে দেখি এই আমাদের পরীক্ষার্থী নাই? তাহলে তোমরা তো আল্লাহর কাছে চাওই না, তো আল্লাহ দিবে কেন? তুমি আল্লাহর কাছে চাইছো যে আল্লাহ আমি পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর পেতে চাই, আমি আল্লাহ এটা হতে চাই, আমার স্বপ্ন এটা। তোমার স্বপ্নই নেই, তো আল্লাহ বাস্তবায়ন করবে কিভাবে? তুমি যা চাও এই পৃথিবীতে, এই যে ব্রহ্মাণ্ড, এই যে দেখো আমরা যখন এখানে এই গল্প করছি তখন চাঁদে লোক চলে গেছে, কিন্তু গতকালকে তারা 2,52,757 মানে কিলোমিটার উপরে চলে গেছে। আমরা যখন এখানে কথা বলছি তখন তারা চাঁদ প্রদক্ষিণ করছে। আমরা এমন দুনিয়া বসবাস করছি। এখন এমন গাড়ি আসছে যে মানুষ বিহীন, মানুষ নাই। এই গাড়ি মনে করে দিয়ে চলছে গাড়ি। কি হচ্ছে তোমার মনে করে ইরান, এই যে কয়েকদিন আগে যুদ্ধ, এই যে গতকালকে যুদ্ধ থামলো, এখান থেকে মনে করো 1000 কিলোমিটার দূরে কি একদম যে সবকিছু ফাঁকি দিয়ে সবকিছু দিয়ে ওখানে বন্দিন করে চলে আসছে, মানুষ নাই। কিন্তু আমরা সেই জমানায় তোমরা আসো, সেখানে তো বুদ্ধির তোমরা খুব মোবাইল টিপতে পারো। মোবাইলটা কে আবিষ্কার করছে? আমরা আমাদের দেশ থেকে আবিষ্কার করতে পারছি না, ওটা তো চিন্তা হয় না আমাদের। হয় তোমরা তো মোবাইলটা নিয়ে খুব ব্যস্ত, কিন্তু মোবাইলটার যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে তো আমরা ব্যস্ত নই। ঠিক, তাহলে ওখানে আছে এতে, এখানে এ যেটা আছে সেটা হলো যে অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা কি? পজিটিভটা করছে সব সময়। তারপরে ভিজুয়ালাইজেশন, ভি আছে, এই ভি হলো, এই ভিজুয়ালাইজেশনটা হলো যে তুমি আজকে তুমি পরীক্ষা, তুমি যদি সবসময় মনে করো যে আমি এ ক্লাস পাবো, তো তুমি ঠিকই কিন্তু এ ক্লাস পাবো। তোমার মনে করো তুমি যে ঘরটা বসবাস করছো এখানে লিখে রাখো এ ক্লাস, এ ক্লাস, এ ক্লাস, ঘুরে দেবে। এটা আমি দেখি যে গতবার এই মানে কলকাতা মানে সেন্টারের মধ্যে, সে কলকাতা বোর্ডের মধ্যে সবচেয়ে ফার্স্ট হয়ে যেত এটা। সে ওই তার রুমে লিখে রাখে আমি ফার্স্ট হবো, ও ফার্স্ট হবো, কয়েকজন বাথরুমে ঢোকার ওখানে লিখে রাখে, ও ঠিকই কিন্তু ফার্স্ট হবে। ঠিক আছে, তার ভিতরের মধ্যে ভিজুয়ালাইজেশন করতে হবে, হ্যাঁ এটা এই স্বপ্নটাকে এমন ভাবে লালন করছে যে ওটা সে দেখতেছে। এই যে হলো ভিজুয়ালাইজেশন। তুমি যে স্বপ্ন দেখতেছো যে না এটা আমি মানে এটা দেখছি, এটা আমি আমার, হ্যাঁ। তারপরে ওইখানে আবার ওখানে আছে, কিন্তু সবসময় ইটা এখানে থাকেই, সবসময় ইটা থাকে এক্সারসাইজ, মানে কি শরীর যদি তোমার ভালো না হয়। আমরা যে আমাদের কলেজে তোমাদের মধ্যে তোমাদের বড় সিনিয়ররা আমাদের কলেজে ভর্তি হয়, আমরা ধরো আমাকে যদি এখানে বলো যে 3 ঘন্টা আপনি দাঁড়ায় থাকবেন, আমরাও দাঁড়ায় থাকবো, আমি নিশ্চিত হলফ করে বলতে পারি তোমাদের মধ্যে অর্ধেক বসে পড়বে। আমাদের তো কলেজে দেবে, তোমাদের সেটা একটু বেশি বয়স, আমাদের কথা বলতে গেলাম ধরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে 5-7 জন বসে পড়ে। কি কথা? তার কোমরের ব্যথা হয়, কোমর টান ধরে, তাহলে তোমার কেমন করে ফাইট করবে? ফাইট করতে পারবা? ফাইট করো কেন করে? ওই যে আমাদের এই স্যার বলছে না আমার কথা যে আমরা 11 ভাই বোন, হ্যাঁ। তাহলে আমার মা তো মনে করে শেষ জীবন, মানে যখন মারা যায় তখন তার বয়স ছিল প্রায় 83-84 ইয়ার্স ওল্ড। সে তারপরেও কাজ করতো, ওষুধ, হ্যাঁ, মানে তারপরেও সে করতো। ওই এখন আমার মায়েরা মনে করে যে আমাদের তোমাদের যারা মা বা আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের মায়েরা এখন সব লাগে সিজার করা লাগতেছে। বাচ্চা যেন এলো
মনে করেন যে ডাক্তারের কাছে, ডাক্তার তো খুব কাছে চোখায় থাকে, খালি যাবে আর পেট কেটে দেবে। আর ওই মা আজীবন বড় কোনো কাজ করতে পারবে না, কোনো ভারী কাজ সে করতে পারবে না। এটা হলো বাস্তবতা। এই জন্য স্বাস্থ্য ঠিক রাখতে হবে। স্বাস্থ্য হলো মানে ফরমোস্ট ডিউটি হলো আগে স্বাস্থ্য। আর্লি টু বেড হতে হবে। তুমি মনে করো যে তুমি 4টার সময় উঠতে পারবে, কখন উঠতে পারবে? 10টার সময় ঘুমাবে, তুমি 4টার সময় উঠে পড়াশোনা করবে। এবং আমরা যে মানে চার্জিং, আমরা যে মোবাইল চার্জ দিই না বা বিভিন্ন চার্জ দিই না, তো চার্জিং এর কাজটা কিন্তু মানুষের কিন্তু চার্জ, ঘুমটা কিন্তু চার্জ। এই চার্জিং এর কাজটা কিন্তু ফার্স্ট আওয়ারে বেশি হয়, মনে করে যে সন্ধ্যা থেকে ওই মানে সন্ধ্যার পরে। এবং আমাদের যে যারা যারা মনীষী ছিলেন, আমাদের জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজে পড়ে আর কারোর সাথে কথা বলতেন না। কোনো একদম 50 বছরের মধ্যে গজের মধ্যে মসজিদে নববী গিয়ে ঘুরে পড়তেন। আবার দেখা গেল 2টোর দিকে, 2:30টার দিকে কাজ নামাজ শুরু করতেন। তোমার স্বাস্থ্য ভালো হবে, কারণ তুমি ভালো এবং ঘুমাবা, শরীরে যখন চার্জ হবে। চার্জ হওয়ার বুদ্ধি কি? তুমি মোবাইল দেখবা, দেখবে 12টা 1টার সময় বাচ্চারা ঘুমে নেবে, 12টা 1টা 2টোর মধ্যে মোবাইল থেকে, তারপরে ওই ঘুম থেকে উঠে এলো 12টার দিকে, 10টার দিকে, 9টার দিকে উঠে দৌড় দিয়ে হয়তো কলেজে যারা পড়ে তারা একটা প্রাইভেট, হ্যাঁ এই চলছে জীবন মানে একটা। এবং দেখা গেছে যে যারা ভোরে ওঠে, একটা সমীক্ষায়, একটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটা সমীক্ষা হচ্ছে, সেই সমীক্ষায় দেখা গেছে যে যারা ভোরে ওঠে, যারা জীবন শুরু করে, তাদের সাকসেসফুল রেট, তাদের কর্মজীবনের সাকসেসফুল রেট প্রায় 95%। তাহলে ভোরে ওঠে খারাপ না ভালো? তো তুমি ভোরে ওঠো না, কেমন করে হবে? তারপরে হলো যে ওখানে আর আছে, আরটা হলো রিডিং, মানে পড়া, ওখানে মানে পড়তে হবে। আবার এস শেষে এস, এখানে এসে হলো মানে টাইপিং বলে, টাইপিং হলো সিনোনাইম হলো রাইটিং। তোমার পড়ার সাথে লিখার অভ্যাস থাকতে হবে। এখন এই যে বিষয়গুলো বললাম, এখন বিষয়টা হলো কি যে তোমরা মনে করো যে আমরা যে ধরো আমরা সবাই শিক্ষার্থী না, ছাত্রছাত্রী, তাই তো? 3 টাইপ অফ স্টুডেন্ট মানে আমরা মানে দেখতে পাই। কয়েকবার 3 টাইপ। এক ধরনের ছাত্র আছে যাদেরকে বলা হয় পার্সোনা। এই পার্সোনা শব্দটা, এটা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। এই পার্সোনাটা হলো কেমন, যে এরা পড়তে চায় না, জোর করে বাবা মা স্কুলে পাঠায় দিচ্ছে, যাও তোমার পড়া লাগবে, জোর করে ধাক্কায় দিয়ে দিচ্ছে। এদেরকে বলা হয় পার্সোনা টাইপ অফ স্টুডেন্ট। আর একটা টাইপ অফ স্টুডেন্ট আছে, সেটা হলো টুরিস্ট মাইন্ড। টুরিস্ট মাইন্ড কি? টুরিস্ট মানে কি? ভ্রমণ গেছে, স্কুলে আছে, জানলা দিয়ে দেখতেছে, তারপরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতেছে, গান বলতেছে, খেলাধুলা করতেছে। ওর কাজই হলো যে এসে এই কাজ করে। 2 নম্বর গেল। তাহলে কয়টা বললাম? প্রথমে একটা, যারা জোর করে পাঠাতে হচ্ছে প্রশ্ন। 2 হলো যারা পর্যটক মাইন্ড। আর একটা টাইপ অফ স্টুডেন্ট আছে যারা হলো পার্টনার, তার মানে ওরা হলো এই প্রতিষ্ঠানটাকে, শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে হোক, ওটা ইবাদতের স্থান মনে করে, যে এখানে স্যাররা যেটা বলবে আমি সেটা মনোযোগ করে, এটা আমার জীবনে ঘটাবে। এই টাইপ অফ স্টুডেন্টটা আমাদের কম না বেশি? কম। তাহলে আমাদের এই যে এখন এই যে টাইপ অফ স্টুডেন্ট আছে, আবার পিউপিলের ক্ষেত্রে একই রকম। মাস পিউপিল একটা আছে আর ক্লাস পিউপিল। মাস পিউপিল তারা সংখ্যায়, এদের আর যে বারবার বললো সংখ্যায় অনেক বেশি, সংখ্যায় অনেক বেশি কার্যে হয়, যারা স্বপ্ন বারবার চেঞ্জ করে। তুমি আমার মনে করো যে স্কুলে মনে হচ্ছে যা আমি এখান থেকে পাস করে একটা কলেজে ভর্তি হবো, আর কারো কারো যা নিয়ত আছে যে না আমি একটা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা কলেজে ভর্তি হবো, আমি এ ক্লাস পাবো এবং ভালো, সেই রকম যাবো। আবার যদি কেউ মনে করে যে না আমি এটা বিশ্ববিদ্যালয় হাইয়েস্ট জায়গা ভর্তি হবো, আবার কেউ বলে যে আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, আর এই যেটাই হয়ে আমি ভালো মানুষ হবো, তাই না? ওই যে মানে ও আবার দেখা গেল কিছুদিন পর ওকে আবার দেখবে না, ভাই ওটা আর হয় না, স্বপ্ন চেঞ্জ।
এই যারা স্বপ্ন বারবার চেঞ্জ করে, কিছুদিন পর পর চেঞ্জ করে, এরা হলো মাস্তিক, এরাই হলো যে আমজনতা যেটা। আর ক্লাস পিপল কি? ক্লাস পিপল হলো যে সে স্বপ্নটাকে ধরে রাখবে, আমি যেমন করে হোক এটা হব। হিন্দিতে কথা আছে, জব তক নাই মারেঙ্গা তব তক নাই হারেঙ্গা। এটা এরকম মানে জব তক টাইগার নাই মারেঙ্গা তব তক টাইগার নাই হারেঙ্গা। কারণ টাইগার মানে কি? বাঘ। বাঘ যতক্ষণ মানে না মরবে ততক্ষণ হারবে না, ও চেষ্টা করে যাবে। এটা হলো যারা স্বপ্নবাজ মানুষ, যারা ক্লাস পিপল, তাদের চিন্তা চেতনা। তুমি এখন চিন্তা করো, তুমি এখন কোন লাইনে যাবো? ক্লাস পিপলে যাবো না মাস পিপলে যাবো? এখন তোমার চিন্তা, বুঝতে পারছো? আর একটা বিষয় আছে যে আমরা যেমন ধরো সকালে উঠে ব্রাশ করি না, ব্রাশ করি তো, ব্রাশ করি কেন? মুখ ধুই কেন? পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, তাই না? আবার আয়নার সামনে দাঁড়াই, চুল চুল ভিজা তুলি না, এটা কি? এটা আমরা পরিচ্ছন্ন হওয়ার জন্য। মাইন্ডে কিন্তু মাইন্ড ব্রাশ করার বুদ্ধি আছে, মন। এই মন ব্রাশ করতে গেলে তোমাকে ওই যে বললাম প্রার্থনা করতে হবে, এটা হলো মাইন্ড ব্রাশ করার অন্যতম পদ্ধতি, বুঝতে পারছো? তাহলে ওইভাবে পড়াশোনা। আমি কোথাও কথা বেশি বললাম নাকি? আমার মনে হয় যে অনেক বেশি বেশি বলা হয়ে যাচ্ছে। আমরা শেষের দিকে এসে আছি, আর আমি আর কথা বাড়াই না, কারণ হলো যে অনেক স্যার, অনেক মুরব্বী মানুষ আছেন এখানে, আমার অনেক বয়স হচ্ছে, তারা হয়তো তোমাদের হয়তো কথা শুনতেও ভালো লাগতেছে না, কত আর কথা শোনে, তাই না? হ্যাঁ, ভালো লাগে তাই কথা শুনতে। একটা কথা হচ্ছে, আমরা সবাই কিন্তু একটা জানি যে নলেজ ইজ পাওয়ার, তাই না? তোমরা পড়ো নেই, পড়ছো না? নলেজ ইজ পাওয়ার। আমি বলি নলেজ ইজ নট পাওয়ার। কেন এটা? কারণ এক্সিকিউটিভ অফ নলেজ ইজ পাওয়ার। তুমি যখন জ্ঞানটাকে কাজে পরিণত করবে তখন সেটা পাওয়ার হবে। আমাদের দেখো মুসলমানরা মনে করে যে বাংলাদেশের 92% মুসলিম, তো বাংলাদেশের 92% মুসলিম, অথচ দুর্নীতিতে সবচেয়ে সেরা। কেন? ইসলামের যে নিয়ম নীতি আছে এটা কিন্তু কেউ মানে না। এটা যদি পড়ে, কোরআন শরীফ কিন্তু পড়ার জন্য পড়ে, এটা কিন্তু কাজের না। এটা বুঝে শুনে, ওটা যে কমপ্লিট কোড অফ লাইফ, এটা সবকিছু আছে এখানে। ওই অনুপাতে ওই যে জ্ঞানটা আমার অর্জন করা দরকার, ওই অনুযায়ী কাজ করা দরকার। আমরা এই যে পৃথিবীতে সেই যে কিছুদিন আগে একটা অ্যানালাইসিস হয়েছে, ইসলাম মানে ইসলামটাকে এক্সিকিউট করে, ওরা কাজে পরিণত করতে 1 নম্বর দেশ হচ্ছে নিউজিল্যান্ড। কোরআনের যে ফর্মুলা আছে, যে কাজগুলো আছে, সেই কাজগুলো ওরা করে। আর মজার ব্যাপার হলে 131 নম্বর দেশ হলো সৌদি আরব। তাহলে ওদের মুসলমানদের কি অবস্থা? আমাদের তো আরো পরে অবস্থা। তা আমরা যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার কাজ ছিল কি, উনি যেটা মুখ দিয়ে বলতেন সেটা করতেন, যার জন্য ওনার নামের শেষে বলা হতো আল আমিন। এতগুলো মুসলমান আছে, তোমাদের বাড়ির পাশে কতগুলো মুসলমান আছে, যেগুলো আল আমিন কে? বিশ্বাসী কোনো লোক আছে? সহজে খুঁজলে নাই, বিশ্বাসী লোক পাওয়া যায় না। অনেক ধরনের শিক্ষিত লোক পাবা, হ্যাঁ, ধর্মীয় ভাবে আলেম পাবা, এটা পাবা, ওটা পাবা, কিন্তু বিশ্বাসী নয়। বিশ্বাস না হলে কেমন করে হবে? আমাদের ওই শিক্ষাটা দরকার। আমাদের শুধু জানার দরকার নেই, আমাদের তুমি যা জানো। আমরা সবাই জানি যে মিথ্যা কথা বলা পাপ, জানো না? কোনোদিন মিথ্যা কথা না বলার প্র্যাকটিস করো, করো, তাহলে কেমন করে হবে? ওটা খালি মুখ দিয়ে গেলে মনে করে যেটা বাংলা দিয়ে জানো, ইংরেজি দিয়ে জানো, আরবিতে জানবো, উর্দুতে জানবা, তারপর হিন্দিতে জানবো, জানা লাভ কি? কাজে করে দিতে না হবে না। তাহলে যা জানতে হবে সেটা করে দেখাতে। এই করে দেখাটাই হলো শিক্ষার্থীর মূল কাজ। যারা করে দেখাবে সেই হলো মেন। আমি আর কথা না বাড়াই, আমরা একটা কুসুম কুমারী দেবী নাম শুনেছ? তার একটা বিখ্যাত মানে কবির মা জীবনানন্দ দাসের মায়ের নাম হলো কুসুম কুমারী দেবী।
হ্যাঁ, ওনার একটা বিখ্যাত কবিতা আছে জানো, আমাদের দেশে হলো কেউ ছেলে তবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো এখন যদি কুসুম কুমারী দেবী থাকতো তাহলে আমি ওকে বলতাম যে আপনাদের কথা ঠিক না, আপনি এটা সংশোধন করেন, বলেন যে আমাদের দেশে হবে, হ্যাঁ সেই মেয়ে কবে, আবার মেয়েও থাকবে না, কারণ তোমরা এতগুলা তো ছেলে, তখন না ছেলে এসেছিল, এখন মেয়ে যে আছে, সংশোধন করা লাগবে না সেটা, হ্যাঁ তাদের দেশে হবে সেই মেয়ে কবে কথায় না বড় হয়ে কাজে বড়। তার মানে ছেলেদের সবাইকে কথায় না কাজে বড় হতে, তার মানে কাজে বড় হবে তো, হ্যাঁ সবাই কয়েকজন হাত তুলে দিয়ে কয়েকজন কাজে বড় হবে, ওরে বাবা সবাই তো কাজে বড় হবে, তাহলে তো আমরা পেয়ে গেলাম, বড় ধরনের অঙ্ক আমরা নিয়ে চলে যাবো। তো আমি আর কথা বাড়াবো না, বারবার বলছি যে তোমরা যারা শিক্ষার্থী পরীক্ষার্থী, তোমাদের মেইন কাজ হলো তোমাদের যে একটা অ্যাডমিট কার্ড দেওয়া